প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টা, ডেপুটি প্রেস সেক্রেটারি। রয়েছেন RTVর হেড অফ নিউজ ইলিয়াস হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আজাদ মজুমদার, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আরেকটি রায় হয়েছে। সেটি হলো ঢাকার পূর্বাচলের নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির পৃথক 3 মামলায় শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের কারাদণ্ড হয়েছে। পৃথক 3 মামলায় শেখ হাসিনাকে 7 বছর করে মোট 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল এই রায়টি হয়েছে এবং এর আগে আপনারা নিশ্চয়ই জানেন, সেটি হলো যে তার মৃত্যুদণ্ডাদেশও হয়েছে। কি বলবেন? রায় তো এটা বিচারিক প্রক্রিয়ায় ওনার সাজা হয়েছে। আপনার ওনার বিরুদ্ধে তো নানা ধরনের অভিযোগ আছে। যে অভিযোগটা সবার মনে আসলে সবচেয়ে বেশি তাজা, সেটা হলো আপনার জুলাইয়ের হত্যাকাণ্ডে এবং জুলাইয়ের সময় মানবতা বিরোধী অপরাধ বা আপনার তার আগে গুম খুন এগুলো। কিন্তু এই গুম খুন বা জুলাইয়ের হত্যাকাণ্ড এগুলোর বাইরেও তো দুর্নীতির অনেক অভিযোগ আছে। সো বা দুর্নীতির অভিযোগে ওনার সাজা হবে এটা প্রত্যাশিতই ছিল, যদি যেহেতু যে মাত্রায় দুর্নীতিটা হয়েছে এবং ওই সময়ে যে দুর্নীতিটা হয়েছে এটা তো খুব বেশি গোপন ছিল না, সবাই মোটামুটি প্রকাশ্যেই দুর্নীতিটা ছিল এবং দুর্নীতিটার মাত্রা ব্যাপকতা এমন ছিল যে এগুলো নিয়ে ওনারা নিজেরাই হাসি ঠাট্টা করতেন। ওনার পিয়নের দুর্নীতির মাধ্যমে কত টাকা অর্জিত হয়েছে উনি নিজেই এটা বলতেন তো সংবাদ সম্মেলনে। সো এই সময়ে দুর্নীতি ছিল এবং এইসব অনেক দুর্নীতির উনি প্রশ্রয়দাতা ছিলেন। অনেক দুর্নীতিতে উনি সরাসরি হয়তো অংশ নিয়েছেন, সেটা আদালতের বিচার্য। এই দুর্নীতিতে তার ভূমিকা কি, আদালত হয়তো বিচার করে দেখেছে যে হ্যাঁ এখানে এই প্রক্রিয়াটাতে দুর্নীতি ছিল, সেই জন্য ওনার সাজা হয়েছে, খুব স্বাভাবিক। আরেকটা বিষয় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তার দুর্নীতির, বিশেষ করে অর্থনৈতিক কেলেঙ্কারির যে খবরাখবর, সেটি কিন্তু আমাদের দেশের মিডিয়ার চেয়ে আন্তর্জাতিক মিডিয়ায় বেশি এবং ডিটেলস এসছে। বিশেষ করে আমরা দেখি ইউকের সংবাদপত্রগুলো ব্যাপকভাবে রিপোর্ট করেছে। ইউকের সংবাদপত্র অবশ্যই ব্যাপকভাবে রিপোর্ট করেছে। তার একটা টিউলিপের সংযোগের কারণেও একটা হতে পারে সেটা। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে সেখানে একজন টিউলিপ যে খুব বড় মাপের পলিটিশিয়ান, ইউকের প্রেক্ষাপটে বিষয়টা ওরকম না। উনি ইউকেতে অনেকগুলো এমপির একটা 600-র মতো তাদের এমপি থেকে একটা প্রথমবারের মতো হয়তো মন্ত্রীও হয়েছিলেন। কিন্তু আপনার জানেন যে ইউকেতে রাজনীতিবিদদেরকে অনেক ধরনের জবাবদিহিতার মুখে পড়তে হয়। ছোটখাটো অনেক আচরণবিধি ভঙ্গের জন্য তাদেরকে কিন্তু অতীতে পদত্যাগ করার নজির আছে, প্রধানমন্ত্রী সহ। সো এরকম ক্ষেত্রে তাদেরকে সবসময় স্ক্রুটিনিতে তাদের মিডিয়া রাখে। তো এখানে যেহেতু দুর্নীতির একটা বিষয় ছিল এবং এই অভিযোগটা খুবই সুস্পষ্ট অভিযোগ, এমন না যে এটা একেবারে আমি কি বলবো যে হঠাৎ করে পাওয়া বিষয়, তা না। ওনার দুর্নীতি বা উনি ওখানে বাংলাদেশের যারা দুর্নীতিবাজ বা বাংলাদেশের অসাধু কিছু ব্যবসায়ীদের দ্বারা উনি ওখানে কোনোভাবে বেনিফিটেড হয়েছেন কিনা, কিংবা ওনার যে খালা তার শাসনামলে উনি কোনো ধরনের বেনিফিটেড নিয়েছেন কিনা, এগুলো নিয়ে ব্রিটিশ মিডিয়া আগে থেকে আগ্রহ ছিল। এখন তো এগুলো আরও আস্তে আস্তে বেশি উঠে এসেছে। সো এবং খুব স্বাভাবিক কারণে যেহেতু টিউলিপ সিদ্দিকীর দুর্নীতি নিয়ে তারা অনুসন্ধান করেছেন, তো টিউলিপ সিদ্দিকির সাথে কানেক্টেড থাকা অবস্থায় তার খালা বা আমাদের কি বলবো পালিয়ে যাওয়া আমাদের সাবেক প্রধানমন্ত্রী, ওনার দুর্নীতিটাও খুব তখন আলোচনায় এসেছে। ইলিয়াস হোসেন, শেখ হাসিনা প্রায়ই নানান অনুষ্ঠানে বক্তৃতা করতেন যে রিক্ত আমি, নিঃস্ব আমি, দেবার কিছু নেই, এই ধরনের কিছু কথাবার্তা বলতেন। কিন্তু আমরা দেখলাম যে আস্তে আস্তে উনি রিক্তও না, নিঃস্বও না, কোনো কিছুই নাই, আস্তে আস্তে সব কিছু বের হচ্ছে। বিশেষ করে উনি যে এরকম প্লট নিয়েছিলেন ওনাকে জানতোই না। আবার আপনি নিশ্চয় সেই খবরটাও দেখেছেন যে মতিঝিলের অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ হাসিনার নামে নিবন্ধিত 2টি লকার খোলা হয়েছিল এবং সেখানে 832 ভরি স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছে। শুধু স্বর্ণালঙ্কার না, সেখানে মণিমুক্তা ছিল, স্বর্ণের হরিণ ছিল, স্বর্ণের নৌকা ছিল। তাহলে কি দাঁড়ালো? কি উনি আসলে পালিয়েছেন, বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছেন শিক্ষার্থী জনতা এদের আন্দোলনের মুখে। দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন বা ক্ষমতা আঁকড়ে ছিলেন। এই বিষয়গুলোর সাথে এগুলো মেলানো যায় এইভাবে যে উনি যতটা উপভোগ করেছেন
এবং যতটা ক্ষমতা কুক্ষিগত করেছেন ঠিক প্রতিদানটা তার কয়েক গুণ হয়েই ফিরে আসছে আর কি। তো এখন ওই যে আপনি যেটি বললেন যে এখন বেরোচ্ছে তার নামে প্লট আছে, তার নামে সোনা দানা আছে, তার নামে দুর্নীতির সম্পদ পাচারে নানান রকম অভিযোগ আসছে। এই বিষয়গুলো উনি ক্ষমতায় থাকার সময়ও কিন্তু টুকটাক আসছে গণমাধ্যমে। দেশি গণমাধ্যম অতটা সাহস করে নেই, বাইরের গণমাধ্যম কিছু ছিটেফোঁটা নিউজ করেছে, কিন্তু এই জানতো কথাগুলো সবাই। বলা যেত না, সবাই জানতো। এবং আপনি জানেন যে ঢাকা শহর অনেক লোকজন বসবাস করে, প্রায় বোধহয় 3.5 কোটির মতো লোক বসবাস করে, কিন্তু নির্দিষ্ট গোত্র আছে, আপনার সাংবাদিক কমিউনিটি আছে একটা, আমলা কমিউনিটি আছে একটা, বা রাজনীতিবিদ কমিউনিটি, এদের সাথে যে ইন্টারাকশন হয় মোটামুটি অনেকের বাসার খবরও জানে, কার 2টা স্ত্রী, কার 3টা বান্ধবী, এই খবরগুলোও কিন্তু আলাপ হয়। ঠিক একইভাবে শেখ হাসিনার যে দম্ভ এবং যেভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন সেটি আসলে গণতান্ত্রিক প্রধানমন্ত্রী না, অনেকটা বলতে পারে সম্রাজ্ঞী। সম্রাজ্ঞীরা যেরকম মন চাইলেই গানের আসর বসায় দিল মাহফিলে, বা সংবাদ সম্মেলনের নামে একটা স্তুতিবাক্যর অনুষ্ঠান হয়ে গেল। তো উনি কিন্তু এইভাবে এনজয় করতেন তার ক্ষমতাটাকে। আর ওনার সহায় সম্পদ কিছু নাই, এটা তো অসাধারণ অভিনয়ে পটু ছিলেন তিনি। এবং আপনি খেয়াল করে দেখবেন যে প্রায় অনুষ্ঠানেই, বিশেষ করে আগস্ট মাস আসলে তো যে নির্মম নিষ্ঠুর ঘটনা তাদের পরিবারে আছে সেটিকে সামনে এনে উনি যেভাবে লোকজনের সামনে কাঁদতেন এবং সবসময় একটা করুণা পেতেন লোকজনের কাছ থেকে এই অভিনয়ের মাধ্যমে। ওই যে আমি নিঃস্ব আমি রিক্ত যে বলতো, এটা আসলে ওই অভিনয়েরই একটি অংশ। আর ভেতরে ভেতরে তো তার লোকজন, আত্মীয় স্বজন, দলের মধ্যেও কিন্তু কয়েকটা ভাগ করে ফেলেছিলেন। অনেকে ত্যাগী আওয়ামী লীগ নেতাদেরকে বলতে শুনেছি যে আমরা তো হলাম কর্মচারী লীগ, আর যারা শেখ পরিবারের তারা হচ্ছে মালিক লীগ। তো সেক্ষেত্রেও আপনি খেয়াল করে দেখবেন যে ধানমন্ডি 32-এ বছরে একবার উনি পারিবারিক মিলন মেলা করতেন, আত্মীয় স্বজনকে সবাইকে ডাকতেন। সেইখানে আত্মীয় স্বজন যারা সরাসরি প্রথম সম্পর্ক বা ফার্স্ট ব্লাড বলে, তারা তো থাকতোই। ওইখানে ঢোকার জন্য আবার অনেকে তদবির করতো আর কি, যে যারা একটু 2 স্টেপ 3 স্টেপ দূরের আত্মীয় তারাও যাতে যেতে পারে। আর যেতে পারলে ওই ছবি ইউজ করে আবার তারা ব্যবসা বাণিজ্য নানান কিছু করতো। ফলে তার রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, ক্ষমতার স্বেচ্ছাচারিতা এবং স্বজনপ্রীতি, এবং এই স্বজনপ্রীতি মনে হয় তার বাবার কাছ থেকে সে পেয়েছিলেন, এটা আসলে উত্তরাধিকার সূত্রেই প্রাপ্ত। এটা ওই সময়েও আমরা লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের মধ্যে যারা ত্যাগী বা ছাত্রলীগের যারা যোগ্য সভাপতি সেক্রেটারি হওয়ার কথা, তাদেরকে বাদ দিয়ে তার আত্মীয় স্বজনকে দেওয়ার চেষ্টা বা দিয়েছে। আর এবারে যেটি দেখা গেল যে উনি টানা 3 টার্ম ক্ষমতায় থাকার ফলে যেই পরিমাণ সম্পদও বেড়েছে, পাপের বোঝাও বেড়েছে, এবং সেই পরিমাণই নিগৃহীত হয়ে উনি পালাতে বাধ্য হয়েছেন। এখন বিচার আঙ্গন তার মতো করে বিচার করবে। ইতিমধ্যে তার তো আপনার ফাঁসির আদেশ হয়েছে। সেই আদেশের কাছে তো এখনই সম্পদের যে বিচার আচার 21 বছর বললেন আর 20 বছর বললেন, এগুলো তো অত বড় বিচার না। তবে যতগুলি আসবে একজনের তার কয়েকবার ফাঁসি দেওয়া যাবে না, একবার ফাঁসি এনাফ। কিন্তু তার যে অপরাধের মাত্রা, সেইটা বিচারটা হওয়া উচিত শেষ পর্যন্ত। তাহলে যাতে বাংলাদেশে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে বা এখনও যারা আছেন বা যারা নিজেদেরকে অনেক ধরাছোঁয়ার বাইরে ভাবেন, এখনও কিন্তু এরকম আছে যে বাংলাদেশে যারা আপনার কালোবাজারি করে বা ব্যবসায়ী সিন্ডিকেট করে, মানুষকে ভোগায়, তারাও মনে করে যে আমি টাকাতে পার পেয়ে যাব। তারাও যাতে পার না পাওয়া যায়, যেখানে প্রধানমন্ত্রী পার পেল না সেখানে জানি অন্য ব্যবসায়ী বা কালোবাজারি রেহাই না পায়। বিচার ব্যবস্থাটা এরকম থাকুক এবং কঠোর হোক। আজাদ মজুমদার, এই ধরনের বিচারের কিন্তু বড় ধরনের প্রভাব রয়েছে। অনেকে বলার চেষ্টা করেন যে শেখ হাসিনাকে ভারত থেকে আনা যাবে না, বিচার কার্যকর করা যাবে না, কিন্তু মনস্তাত্ত্বিকভাবে এই ফেসিস্ট এবং তার সহযোগী যারা রয়েছে তাদের উপর একটা বড় ধরনের প্রভাব পড়ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই প্রভাব শুধু তাদের উপর না, ভারতের উপরে এক ধরনের চাপ তৈরি হচ্ছে। এবং আমরা দুটো বিবৃতি দেখলাম। একটি হলো যে যখন যেদিন রায় হলো, মৃত্যুদণ্ডাদেশ হলো, তখন দিল্লি বলল যে আমরা অবগত রয়েছি, আগের মতো কোনো কিছু আর বললো না। তারপর তাকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে যে ঢাকা থেকে চিঠি দেওয়া হয়েছে সেই প্রসঙ্গে জয় সোয়াল বলেছেন যে আমরা বিষয়টি পরীক্ষা করে দেখছি। এর মানে হুটহাট করে এখন কারোর পক্ষে অ্যাভয়েড করা কঠিন। আরেকটা বিষয় আপনি নিশ্চয় লক্ষ্য করেছেন, সেটা হলো যে প্রথম মামলার রায় হওয়ার আগে আওয়ামী লীগ এক ধরনের সহিংস আগুন সন্ত্রাস করার চেষ্টা করলো, কিন্তু আমরা দেখলাম ধীরে ধীরে বিষয়টা গুটিয়ে যাচ্ছে। আসলে ব্যাপারটা কি দাঁড়ালো শেষ পর্যন্ত? তাদের যে মনস্তাত্ত্বিক যে লড়াইটা তারা করতে চেয়েছিল সেটা কি ওই জায়গায় থাকবে আর আদৌ এই রায়গুলো যখন প্রকাশ হতে থাকবে একটার পর একটা? না, সেটা তো মনস্তাত্ত্বিক লড়াইয়ের চেয়েও বড় জিনিস হচ্ছে যে আপনার এখানে তাদের যে অপরাধ, এই অপরাধের মাত্রাগুলো ধীরে ধীরে সারা বিশ্ববাসীর সামনে উন্মোচিত হবে। আপনার এই মাত্র তো 2টো মামলাতে আমরা রায় দেখলাম। এর মধ্যে আপনার আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা ওনার বিরুদ্ধে কিন্তু 3য় রায়। উনি এর আগে একটা আদালতে অবমাননার জন্য 6 মাসের জন্য সাজা পেয়েছিলেন,
তারপর আপনার মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পেয়েছেন, এবং আজকে ওনার দুর্নীতির দায়ে ওনার সাজা হয়েছে, এবং প্রথমবারের মতো আজকে ওনার পুত্র এবং কন্যা তাদেরও সাজা হয়েছে। তো একটু আগে ইলিয়াস ভাই একটা কথা বললেন যে একটা সময় উনি যখন দেশটা শাসন করছিলেন, আপনার একটা মালিক লীগ, একটা কর্মচারী লীগ এরকম করে ফেলেছিলেন। উনি কিন্তু আপনার পালিয়ে যাওয়ার সময়ও এই একই ধরনের দ্বিচারিতাটা করেছেন। দ্বিচারিতাটা কিভাবে করেছেন? উনি কিন্তু পালিয়ে যাওয়ার সময় ওনার যারা স্বজন তাদেরকে আগে সিগন্যাল দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন, এবং যারা ওনার স্বজন নয় কিন্তু ওনার জন্য একসময় জীবন দিতেও প্রস্তুত ছিলেন এই দেশে, বা ওনার জন্য জিকির করেছেন, তাদেরকে এখানে রেখে গিয়েছেন। তো এই দেশে যদি ওনাকে আবার ওনার এই অপরাধের ফলে যদি বা ওনার এই অপরাধের পর উনি সাজাপ্রাপ্ত হওয়ার পরে এদেশে যদি প্রতিবাদের ঝড় তুলতে হয়, কারা ঝড় তুলবে? ওনার সমর্থকরাই তো ঝড় তোলার কথা। এখন ওনার যে সমর্থক, যাদেরকে উনি বিপদে ফেলে গিয়েছেন, তারা ওনার জন্য ঝড় তুলবে কিনা এটা তো একটা ভাবার বিষয় আছে। কেন তারা কেন ওনার জন্য প্রতিবাদ করবেন? কারণ উনি তো তাদেরকে সুরক্ষা দেননি, বা উনি তাদের কথা ভাবেননি, উনি ওনার আত্মীয় পরিজন নিয়ে পালিয়েছেন। এটা একটা দিক। আর দ্বিতীয় দিকটা হচ্ছে যে আপনার আদালতের যদি কোনো সাজা হয়, কোনো দেশের কোনো আদালত যদি কাউকে সাজা দেয়, এটা একটা গ্লোবাল ডিপ্লোমেসিতেই আমরা সবসময় দেখেছি, আদালতের রায়টাকে সে যে দেশের আদালতে রায় দিক সেটা অন্য দেশের আদালত কিন্তু সম্মান করে। এই বিষয়টা আমি আরও একটু গভীরভাবে যখন দেখেছি যে পাচার করার টাকা নিয়ে যখন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক হচ্ছিল, তখন একটা বিষয় আলোচনা এসেছে যে এই পাচার করা টাকার ব্যাপারে বাংলাদেশের আদালত রায় দিলে কি লাভ, বা কারণ টাকাটা তো আসলে বিদেশে। কিন্তু এইরকম বিষয়টা মনে হয়েছে যে, বা বিশেষজ্ঞরা এরকম মত দিয়েছেন, যদি বাংলাদেশের আদালতও কোনো বিষয়ে রায় দেয় তাহলে বিদেশে যারা আপনার নীতি নির্ধারক আছে তারা কিন্তু এটাকে আমলে নিতে বাধ্য এক ধরনের। কারণ আদালতকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই, আপনি কোনো দেশের আদালতকেই কেউ এভাবে উপেক্ষা করতে পারে না। আমরা যারা বাংলাদেশে আছি আমরাও কিন্তু বিদেশের কোনো ঘটনায় সে দেশের আদালত যদি কোনো সিদ্ধান্ত দেয় আমাদের উচিত জেনারেলি সেটাকে রেসপেক্ট করা। আমরা বিশ্বাস করি যে আমাদের দেশের আদালত যে রায়টা দেবেন, বিচারিক প্রক্রিয়ায় যদি কোনো ত্রুটি থাকে সেটা যদি তারা কেউ দেখাতে পারেন, সেই ত্রুটি বিচ্যুতি সেগুলো দূর করার অনেক সুযোগ আছে। কারণ সামনে আরও অনেকগুলো মামলা ট্রায়ালে আসবে, তো সেগুলো নিয়ে তো কাজ করার সুযোগ আছে। আপনি দেখেছেন যে যেমন এই গুম খুনের একটা মামলায় আপনার জনাব জেরাই খান পান্না, উনি শেখ হাসিনার হয়ে রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিযুক্ত হয়েছেন। সো উনি তো আমরা বিশ্বাস করি ওনাকে প্রপারলি উনি ডিফেন্ড করার চেষ্টা করবেন। উনি আওয়ামী লীগের হিসেবে পরিচিত অন্তত সবার কাছে, যত বেশি পারেন উনি ওনার মতো করে চেষ্টা করবেন ডিফেন্ড করার। যদি ডিফেন্ড করতে পারবেন কি পারবেন না সেই সিদ্ধান্ত আদালতে প্রমাণ বলবে। হ্যাঁ, কিন্তু আদালতকে যাতে কেউ প্রশ্ন না করতে পারে সেই জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আপনার সবসময় সচেষ্ট আছে যাতে এই বিচারিক প্রক্রিয়াটা যত বেশি স্বচ্ছ করা যায়। তো এরকম একটা স্বচ্ছ প্রক্রিয়া যখন আপনার কোনো রায় আসবে, তো স্বাভাবিকভাবে সেটা আপনার ভারতের উপর চাপ বৃদ্ধি করবে। আরেকটা চাপও ভারতের উপর কিন্তু আছে, সেটা হচ্ছে যে ভারতের নাগরিকদের দিক থেকে চাপ। বাংলাদেশের একজন কনভিক্টেড কিলার কেন ভারতের ট্যাক্স পেয়ারের পয়সায় ভারতে থাকবে, এই চাপটা তো ভারতের নাগরিকদের দিক থেকেও আসা শুরু হয়েছে। আমরা জানি ভারতের সিভিল সোসাইটি যারা আছেন, ভারতে যারা সুশীল বা সভ্য মানুষ বলে আমরা যাদেরকে চিনি, তাদের কিন্তু কেউ কেউ বলছেন যে কেন আমরা আমাদের জনগণের ট্যাক্সের পয়সায় আরেক দেশের কনভিক্টেড একজন আসামিকে আমরা আমাদের দেশে রাখবো। খুব স্বাভাবিক কারণে ভারতকে এই বিষয় নিয়ে ভাবতে হচ্ছে বা ভাববে তারা, আমরা বিশ্বাস করি এটা। ইলিয়াস হোসেন আজাদ মজুমদার বলছিলেন যে ভারতেও এক ধরনের চাপ তৈরি হচ্ছে। আমরা দেখছি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দুটো ঘটনা যে বিবৃতি দিয়ে, যেটা আমি আগে উল্লেখ করলাম, সেখানেও তারা কিন্তু অনেকটা ডিফেন্সিভ পজিশনের কথা বলেছে, অফেন্সিভ না, যেটা আগে হচ্ছিল। কেউ কেউ এরকম মন্তব্য করছেন যে তারা হয়তো শেখ হাসিনা যে কথাবার্তা বলছেন, উস্কানি দিচ্ছেন, সেটা বন্ধ করে দিতে পারে। আবার উল্টো মন্তব্য রয়েছে, কোনো কোনো রাজনীতি বিশ্লেষকরা বলছেন যে না, শেষ পর্যন্ত হয়তো শেখ হাসিনাকে দিল্লি তুরুপের তাস হিসাবে ব্যবহার করবে। তাসেরও তো একটা মূল্য থাকে, সেই মূল্যটা কি তার রয়েছে? আপনি ঠিকই বলছেন। আসলে ওই মূল্য নিয়ে যখন প্রশ্ন দেখা দেয় তখন আর জোশ আগের মতো থাকে না, ওনার মূল্য কমছে, আগের চেয়ে কমছে। আরেকটা জিনিস খেয়াল করবেন আপনি, কিছুদিন আগেও আমরা লক্ষ্য করেছি বাংলাদেশে একটু অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক, মিছিল মিটিং হোক, দাবি দাওয়া নিয়ে রাজপথ গরম থাকুক, এর মধ্যে দু চারটা গাড়ি পুড়লে বা ককটেল বিস্ফোরণ হলে তো আরও মজা, এই জাতীয় একটা চেষ্টা ছিল।
কিন্তু শেষ পর্যন্ত ওগুলো না হয়ে পুরো বাংলাদেশ এখন নির্বাচনের দিকে যাচ্ছে। মানুষজনের মধ্যে বা রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন ওই বিষয়ে নিয়ে ব্যস্ততা। তো ফলে আপনার ইন্ডিয়ান প্রশাসন যেভাবে ভাবছিল যে হয়তো সেখানে অস্থিরতা থাকবে বা আওয়ামী লীগ যারা সমর্থন করে সব লোক তো আর পালায়নি, কিছু চিহ্নিত নেতা অপরাধ যারা করেছে তারা হয়তো পালিয়েছে, বাকিরা তো রয়ে গেছে। কিন্তু এখন এই যে তাদের নেত্রীর যে দ্বিচারিতা, তার দলের প্রতি যে ধরনের কমিটমেন্ট থাকার কথা ছিল সেটা ছিল না, আত্মীয় স্বজনের প্রতি তার দরদ ছিল বেশি, এই জিনিসগুলো কিন্তু নানান ফোরামে আলোচিত হচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম তো খুবই সাউন্ড। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সাধারণ মানুষ জ্ঞান দিচ্ছে যে তোমার নেতারা ইন্ডিয়াতে গিয়ে শীতাতাপ নিয়ন্ত্রিত কক্ষে আছে বা 5 তারকা হোটেলে আছে, আর তুমি এখানে 5,000 টাকার বিনিময়ে একটা ককটেল মারতে গিয়ে জীবন শেষ করছো, এরকম প্রচারণা কিন্তু আছে। ফলে বিষয়টা অনেকটা থিতিয়ে গেছে। আর ভারত বাংলাদেশের যে প্রতিবেশী, এই সম্পর্ক তো যুগ যুগ ধরে থাকবে বা পৃথিবী যতদিন আছে ততদিন থাকবে আমরা মনে করি। তো তারা শুধু একটি মানুষের জন্য, একটি পতিত সরকারের জন্য কতদিন আর কূটনীতি চালাবে? ভবিষ্যতের কূটনীতি তো হতে হবে নির্বাচিত যে সরকার আসবে তার সাথে, বা বর্তমান যে সরকার আছে এর সাথেও তো কার্যক্রম বন্ধ নেই। স্বাভাবিক রুটিন ওয়ার্ক যেগুলো ছিল তো হচ্ছে প্রতিনিয়ত। কিন্তু আপনি একদিক দিয়ে সরকারের সাথে সহযোগিতা করবেন বলছেন, আরেকদিকে আদালতে কনভিক্টেড একজন মার্ডারারকে আপনি আশ্রয় দিয়ে রাখবেন, এটা তো শোভনীয় না। সারা বিশ্ব তাকিয়ে আছে ঘটনার দিকে। এই চাপের কারণে হয়তো ইন্ডিয়ান প্রশাসন আগের মতো আর অতটা উগ্র বিবৃতি দিচ্ছে না, অনেকটা নরম হয়ে আসছে। আমার ধারণা যে আরও 2-4টা মামলা রায় হয়ে গেলে ওনারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে দুই পররাষ্ট্র চিঠি চালাচালি শুরু করবে আর কি। এমনিতে অনেকে বলে আর কি যে আইনের ফাঁক-ফোকর দিয়ে, আমাদের দেশে যারা বিশ্লেষক আছেন তারা বিভিন্ন সময় বলেন যে হয়তো আইনের ফাঁক-ফোকর দিয়ে তারা তাকে রেখে দিবেন। তাদের জন্মান্তরের বাঁধন, তাদের একটা রিলেশন আছে, হয়তো শেষ জীবনে ভদ্রমহিলার বয়স হয়েছে অনেক, তাকে হয়তো শেষ আশ্রয়টা তারা দিয়ে রাখবেন। কিন্তু যদি আপনি নীতি নৈতিকতার কথা বলেন, আইন কানুনের কথা বলেন, তাহলে তার পারে না আসলে। তো সেই জায়গাটা এখন দেখার বিষয় ভবিষ্যতে কতটাই হবে। এইটুকু ধারণা এখন আমরা নিতে পারি যে আগে যেরকম বিবৃতি দিয়েছিল ওই বিবৃতি বোধহয় আর আসবে না, সামনে শান্তির বার্তা নিয়েই তারা বিবৃতি দিতে হবে তাদের। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। প্রিয় দর্শক, আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার, রয়েছেন RTVর হেড অফ নিউজ ইলিয়াস হোসেন। কোনো রাজনৈতিক বিশ্লেষক বলছেন গণভোটকে বিএনপি খুব একটা গুরুত্ব দিচ্ছে না বলে মনে হয়। অনেকে এটা আশঙ্কা করছেন না ভোটের দিকে বিষয়টি যেতে পারে। আরও একটি বিষয় রয়েছে, সেটি হলো গণভোট ও জাতীয় নির্বাচন একই দিন হওয়ায় এর গুরুত্ব কমেছে বলেও কেউ কেউ মন্তব্য করছেন। সরকার গণভোটের বিষয়ে তৎপর, কিন্তু রাজনৈতিক দলগুলো নয়। এখন সবাই জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ত। আজাদ মজুমদার, বিষয়টি সরকার কিভাবে দেখছে? একই দিনে গণভোট না করে আগে গণভোট করার পক্ষে ঠিক এই যুক্তিগুলোই জামায়াতে ইসলামী দেখিয়েছিল। তারা বলেছিল যে একই দিনে যদি গণভোট হয় তাহলে গণভোটের পক্ষে আপনার বেশি উৎসাহ থাকবে না, প্রার্থীরা। আর একটা সিরিয়াস কথা বলেছিল যে নির্বাচনের জেনোসাইড হবে। না, সেটা অনেক পরে। আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে যে ওনারা যখন আমাদের মানে প্রধান উপদেষ্টার সাথে যখন দেখা করলেন, আগে গণভোট করার পক্ষে ওনাদের যে যুক্তিগুলো ছিল সেটা ছিল যে গণভোট যদি একই দিনে হয় তাহলে হয়তো বা গণভোটের প্রতি মানুষের উৎসাহ থাকবে না, আপনার সবাই যার যার নিজস্ব সিট নিশ্চিত করাটাই শ্রেয়তর মনে করবে এবং সেদিকে তাদের মনোযোগ থাকবে। কিন্তু সরকার অনেক বিবেচনা করেই আসলে এই সিদ্ধান্তটা নিয়েছে। প্রথমত গণভোটে ভোটার মোবিলাইজেশনের একটা বিষয় ছিল। আপনি আলাদাভাবে যদি গণভোট হতো, গণভোটে সাধারণত যেহেতু কোনো নির্দিষ্ট ব্যক্তি প্রার্থী থাকে না, তো তাহলে ওই প্রার্থীর তার নিজ উদ্যোগে ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার যে চেষ্টাটা থাকে সেটা থাকার কোনো কারণ থাকে না।
আপনি জানেন যে আমাদের দেশে যত নির্বাচনই হোক, স্থানীয় নির্বাচন বা জাতীয় নির্বাচন হোক, ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার ক্ষেত্রে প্রার্থীরা কিন্তু বা প্রার্থীদের কর্মীরা কিন্তু একটা বড় ভূমিকা রাখে। তো সেটা তখন যদি শুধু গণভোট হতো, সরকারের পক্ষ থেকে সরকারের লোকজন তো আর বাড়ি বাড়ি গিয়ে ভোটারদেরকে ভোট দেওয়ার জন্য নিয়ে আসবে না। তো তখন ভোটার মোবিলাইজেশন বা এটা নিয়ে একটা আলোচনা ছিল। তো সরকার হয়তো মনে করেছে যে আপনার যদি একই দিনে জাতীয় নির্বাচন হয় তাহলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবেন। এমনিতেই আমরা অনেকদিন যেহেতু কোনো সুষ্ঠু ভোট হয় না দেশে, ভোটার উপস্থিতিটা থাকবে অনেক বেশি এবং স্বতঃস্ফূর্ত। এবং যেহেতু আপনার এইবারের জাতীয় নির্বাচনটা শুধুই একটা জাতীয় নির্বাচন না, এটা অন্য অনেক নির্বাচনের চেয়ে ভিন্ন। এই কারণেই যে প্রথমত এইবার আপনার অনেকদিন পরে দেশের সব মানুষ ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে অবাধ ও ভাবে। আরেকটা জিনিস হচ্ছে যে এবার প্রায় 4.5 কোটি নতুন ভোটার, যারা আপনার আগে ভোট দেয়নি কখনো। এই ভোটাররা কিন্তু প্রত্যেকে খুব সচেতন ভোটার এবং তারা শিক্ষিত ভোটার। এবং সো গণভোট নিয়ে বা এরা কিন্তু এখন পর্যন্ত গণভোট না, জাতীয় নির্বাচন নিয়েও কিন্তু তারা কোনো দলের নির্বাচনী কার্যক্রমে তারা সম্পৃক্ত হচ্ছেন না বা তারা খুব বেশি সরাসরি কোনো উচ্ছ্বাস প্রকাশ করছেন না। কিন্তু আমরা সবাই জানি যে এরা সবাই ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব। সো সেই দৃষ্টিকোণ থেকে আপনি যদি বলেন যে ভোটাররা খুব সাড়া দিচ্ছেন না, এটা আসলে আমার মনে হয় না এই ধরনের স্টেটমেন্ট খুব একটা খুব লজিক্যাল বা খুব বাস্তবসম্মত। কিন্তু বিএনপি নেতারা বলছেন দল যদি হাবুটকে সমর্থন করে তাহলে জনগণ এবং প্রতিদ্বন্দ্বীরা তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলবে, কারণ তাদের নিজস্ব দাবি গণভোটের প্রশ্নে প্রতিফলিত হয়নি। আর যদি তারা না ভোটের জন্য প্রচারণা চালায় তাহলে এটি হ্যাঁ ভোটের জন্য প্রচারণা চালানোর অন্যান্য দলের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। এই পরিস্থিতিতে দলটি প্রাথমিকভাবে ঠিক করেছে গণভোটে কোন দিকে ভোট দিতে হবে এই বিষয়ে সমর্থকদের কোনো নির্দেশনাই দেবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ইংরেজি দৈনিককে বলেছেন যে জুলাই মাসের সনদ বাস্তবায়ন আদেশে কোনো নোট অফ ডিসেন্ট উল্লেখ করা হয়নি এবং গণভোট অধ্যাদেশের গ্যাজেটেও সেগুলো বাদ দেওয়া হয়েছে। অতএব এসব দায়িত্ব শেষ পর্যন্ত সরকারের উপরে বর্তায়। আসলে কি সরকারের উপরেই শুধু বর্তায়? সরকারের দায়িত্ব হচ্ছে যে সরকার যে গণভোটের যে সিদ্ধান্তটা নিয়েছে এবং গণভোটের যে প্রশ্নগুলো সেগুলো সাধারণ মানুষকে ব্যাপকভাবে জানানো, প্রচার করা, যাতে করে মানুষ জানে। সিদ্ধান্ত নেওয়ার ভার তো মানুষের উপর, সিদ্ধান্ত মানুষ বলে দিয়েছে তারা এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট দেখাবে না। বিএনপি তো একটা রাজনৈতিক দল, আপনার আরো তো দেশের রাজনৈতিক দল আছে। বিএনপির তো স্বাধীনতা আছে, তারা কোনো সিদ্ধান্ত নেবে কিনা সেই সিদ্ধান্ত তারা নেবেন। তারা চাইলে তাদের ইনস্ট্রাকশন দেবেন বা তারা ইনস্ট্রাকশন দিবেন না। কিন্তু এটা তো আমরা সবাই দেখেছি যে বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করেছে, তো তাদের কর্মীরাও দেখেছেন। তাদের কর্মীদেরকে তারা কিভাবে কনভিন্স করবেন বা তাদের কর্মীদেরকে তারা কি ইনস্ট্রাকশন দেবেন, এটা একান্তই তাদের বিষয়। এই বিষয়ে সরকার তো তাদেরকে ইনফ্লুয়েন্স করবে না। সরকার জনগণের সামনে গণভোটের বিষয়টা উপস্থাপন করবে, গণভোটের প্রশ্নগুলো উপস্থাপন করবে, জনগণ তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। অবশ্যই আমরা সবাই এক্সপেক্ট করব যে জনগণ সংস্কারের পক্ষে। রাজনৈতিক দলগুলো যদি এটার সাথে সম্পৃক্ত থাকে এবং যদি ভোটারদের উৎসাহিত করতো তাহলে সেটা আরো ভালো হতো না? সেটা খুব আরো ভালো হতো। ভালোর তো মানে আপনার কোন শেষ নাই। রাজনৈতিক দল তো তার আবার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা করে না, তাকে তো তার সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাটাও দিতে হবে। কোনো রাজনৈতিক দলের উপর তো কোনো সরকার কোনো কিছু চাপিয়ে দিতে পারে না, চাপিয়ে দেওয়া সম্ভব নয়। এই চাপিয়ে দেওয়ার চেষ্টা করাতেই তো আমাদের দেশে স্বৈরতন্ত্র জন্ম হয়েছিল এবং সেই স্বৈরতন্ত্র আমাদের দেশে প্রকৃত গণতন্ত্রটাকেই আসলে আমাদের দেশ থেকে বিলুপ্ত করে দিয়েছিল এক ধরনের। এখন একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা চাচ্ছি, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হবে। সেখানে যদি আপনার গণতান্ত্রিক কোনো দল তার গণতান্ত্রিক পদ্ধতিতে তার নেতা কর্মীদেরকে কোনো ইনস্ট্রাকশন দেয় বা কোনো আদৌ ইনস্ট্রাকশন না দিয়ে তাদেরকে স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করার সুযোগ দেয়, সেটা তো তারা করতেই পারে। এটাতে খুশি বা বেজার হওয়ার কোনোটারই কোনো কারণ নেই। এটা একান্তই বিএনপির নিজস্ব বিষয় এবং আমরা মনে করি যে সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাদের আছে। গণভোট বিএনপির অগ্রাধিকার তালিকায় নিচের দিকে রয়েছে এবং দলটি হা বা না কোনোটির পক্ষে প্রচারে নামার পরিকল্পনা করছে না, এই ধরনের সংবাদ কিন্তু মিডিয়ায় প্রকাশিত হয়েছে। জুলাই সনদ নিয়ে গণভোটের প্রশ্নে কোনো নোট অফ ডিসেন্ট রাখা হয়নি, এই কারণে দলের ভেতরে হতাশাও তৈরি হয়েছে, এটাও মিডিয়ায় প্রকাশ হয়েছে। তাই গণভোটকে অগ্রাধিকার তালিকায় নিচের দিকে রাখার পরিকল্পনা করছে দলটি, মোটামুটি সিদ্ধান্ত। ইলিয়াস হোসেন কি বলবেন? না, এটা যতটা না দলীয় সিদ্ধান্ত তার চেয়ে বেশি হয়েছে আপনার যে রিপোর্টটা লিখেছে না বা যে তারা রিঅ্যাকশন নিয়েছে কিন্তু দিক আপনি খেয়াল করবেন যে এর মধ্যে যখন আপনার এর আগে এই যে ঘোষণাটা দিয়ে দিল
কোনো রাজনৈতিক দল যখন সমঝোতে আসতে পারলো না, তখন বলা হলো না যে সরকার যেটা করে, জি, জি। সরকার যখন সিদ্ধান্ত দিয়ে দিল, আপনি লক্ষ্য করেন বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব এবং বিএনপি মহাসচিব রিয়াকশন দিলেন, খুব খুশি না আর কি, একটু সমালোচনা করি। রাতেই আবার তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবৃতি আসলো, যেটাকে সাধুবাদ জানালো এবং ধন্যবাদ স্বাগত জানালো। তো কাজেই রাজনীতিবিদদের মধ্যে এটা একটা প্রক্রিয়া, এটা চলমান। আপনার 3 মাস পরে নির্বাচন, এখন যে এটা বলছে বলে যে এখানেই থাকবে, আমার সেটা মনে হয় না। এবং দলীয় মানে স্থায়ী কমিটির সিদ্ধান্ত নিয়ে বসে একটা বিবৃতি দিয়ে একটা জিনিস যখন বলে, তখন মনে হয় যে হ্যাঁ এটা দল এটা করতে যাচ্ছে। কিন্তু নেতারা যখন নিজেদের মতো করে বলে থাকে, তখন কিন্তু আবার সেইটা শতভাগ যে ওইটাই হবে তার কিন্তু গ্যারান্টি নেই। আরেকটা জিনিস যে মজুমদার ঠিকই বলছেন যে ওনারা তো সই করেছেন জুলাই সনদে, সারা জাতি দেখেছে। এবং জুলাই সনদ বা জুলাই অভ্যুত্থান যে ঘটলো, সেই অভ্যুত্থানের সাথে বিএনপি নাই, এটা তো বিএনপি বলতে পারবে না। বিএনপি আরো বলে যে আমরা তো শুধু ওই সময় না, আমরা 17 বছর ধরে এটা নিয়ে আন্দোলন করে আসছি। তো কাজেই একেবারে খুব সহজ হবে না এটাকে অস্বীকার করা। তো বিএনপির এখন যেটা বড় দল হিসেবে যেটা সম্ভাবনা এবং সমস্যা, যে তারা যেমন ধরেন 236টি আসনে সম্ভবত নমিনেশন দিয়ে রেখেছে, সেখানে অনেকগুলো আসনেই তাদের বিক্ষুব্ধ প্রার্থীরা বা মনোনয়ন বঞ্চিত ভাবতেছে যারা, তারা মিছিল মিটিং করছে। আর একটি ইয়াতে দেখা গেছে আপনার জরিপে যে 20টি আসনে খুবই বিপদসংকুল অবস্থা যে প্রার্থী দিয়েছে সেটা নিয়ে। তো এইরকম আরও একাধিক সমস্যা, জোট করবে কাদের সাথে, তারপরে আপনার ওই যে নিজেদের প্রার্থী করবে, তারপরে 12টি দলের সাথে তাদের সমমনা দল হিসেবে তারা দীর্ঘদিন রাজনীতি করে আসছে, তাদের জন্য কিছু আসন ফাঁকা রাখা, এরকম হাজারো সমস্যা আছে তাদের। তো ফলে এই জুলাই সনদটাকে তারা হয়তো পাশে রেখেছে যে এগুলো আগে ঠিক করবে, দেন ওইটার ব্যাপারে একটা ডিরেকশন আসবে। এবং এটাকে, এত বড় ঘটনাকে উপেক্ষা করে বিএনপির মতো একটি রাজনৈতিক দল শুধুই নির্বাচনে ধানের শীষে ভোট চাইবে এবং তার প্রার্থী পাশ করে আনবে, এটা আমার মনে হয় না। নিশ্চয়ই এক ধরনের এটা মাঝামাঝি হলেও এক ধরনের পন্থা তারা নেবে। অনেকে কিন্তু আরেকটা কথা বলছেন সবসময়, যে সংস্কারের প্রশ্নে যে গণভোটের আয়োজনটা করা হয়েছে, এটার বিরোধিতা করা যে কোনো রাজনৈতিক দলের জন্য খুব রিস্কি। আসলে কি তাই? এটা বলতে পারেন। অ্যাপারেন্টলি আপনার ধরেন যে জুলাই সনদ বা জুলাই অভ্যুত্থানের ভিত্তিতেই তো দেশ সরে আসার মুক্ত হয়েছে, এবং যে দলগুলো এখন সরকারের আমন্ত্রণে এই দীর্ঘ 9 মাস বৈঠক করলো ঐক্যমত্য কমিশনে গিয়ে, তারা সবাই কিন্তু এই জুলাই অভ্যুত্থানের অংশীদার, এবং কেউ কেউ দাবিদারও এরকম যে কে কার চেয়ে বেশি ভূমিকা রেখেছে। তো সেইটার আলোকে যখন জুলাই সনদ হয় এবং হানা ভোটের বিষয়টা আসে, তখন এটাকে পাশ কাটানো একটু দুরূহ, এত সহজ হবে না। আচ্ছা, সেটাই বলছিলেন, এটা অন্য সময়ের নির্বাচন নয়, একটু আলাদা নির্বাচন। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। এবং আপনার এবারে সংস্কার অনেকেই বলে থাকেন যে আমূল সংস্কার হয়নি, এটা হয়নি সেটা, তারপরে যতগুলো হয়েছে এটি আপনি দেখেন না যে এটা কত বছর পরে এরকম একটি সংস্কারের দিকে গেল দেশ। এবং কি আর সংস্কার তো নিরন্তর প্রক্রিয়া। আপনার এই ধরেন আজকে যেভাবে আপনার অনলাইন এবং সামাজিক যোগাযোগের মাধ্যমের যে প্রচারণা বা অপপ্রচার, এই জিনিসগুলো কিন্তু আগে এত ফেস করতে হয় নাই রাজনীতিবিদদেরও না, সিভিল সোসাইটিদেরও না। এখন এটাও একটা চ্যালেঞ্জ। এরকম যতদিন যাবে নতুন নতুন বিষয় আসবে, আপনাকে সেগুলো সংস্কার করতে হবে, সংযোজন করতে হবে, বিয়োজন করতে হবে। এর মধ্যে দিয়েই তো সময় বা দেশ এগিয়ে যাবে। আজাদ মজুমদার, গণভোটে কোট আনকোট না ভোট বাড়ার যে বিশ্লেষণ চলছে, সরকার এটাকে কি সিরিয়াসলি নিচ্ছে না রাজনৈতিক দলগুলো ছেড়ে দিচ্ছে? না, সরকার জনগণের উপর ছেড়ে দিচ্ছে, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের উপর এটা ছেড়ে দেওয়ার কোনো বিষয় না। সরকার একটা দীর্ঘ সময় নিয়ে ঐক্যমত্যে আসার চেষ্টা করেছে, অনেকগুলো বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য হয়েছে, কমপক্ষে 30টা বিষয়ে কিন্তু ঐক্যমত্য হয়েছে। আর আরো কয়েকটা বিষয় আছে যেগুলোতে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়েছে, 1-2টা রাজনৈতিক দল একমত হয়নি। এখন সরকার চাইবে মানুষের পক্ষ থেকে এখন একটা সিদ্ধান্ত আসুক। এই মানুষগুলো আমাদের দেশের, তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক হতে পারে, আবার নাও হতে পারেন। অনেক মানুষ তো আছেন যারা কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি আপনার জড়িত না, তারা তাদের মতো করে জীবনযাপন করেন, তারা রাজনীতি নিয়ে সেভাবে হয়তো মাথাও কামান না। সব মানুষ যে রাজনৈতিক দলের নেতা কর্মী তাকে ভাবার কোনো কারণ নেই। এই জন্য পুরো বিষয়টা আমরা বাংলাদেশের জনগণের উপর ছেড়ে দিতে চাই। বাংলাদেশের মানুষ যে সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মাথা পেতে নেব, এবং বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত সরকার মাথা পেতে নেয় নাই দেখেই কিন্তু অতীতে অনেক সমস্যা সৃষ্টি হয়েছে, এবং মানুষকে সিদ্ধান্ত নিতেও দেয় নাই। যে কারণে আপনার এরকম জুলাইয়ের গণ অভ্যুত্থানের মতো এত বড় একটা অভ্যুত্থান প্রয়োজন হয়েছে। আমরা চাই, বা আমাদের আসলে আমরা শুধু একা না, সরকার না শুধু, আমাদের বিশ্বাস যে আমাদের রাজনৈতিক দলগুলো তারাও চায় যে মানুষ এবার তার নিজের সিদ্ধান্তটা জানাক,
রাইট। মানুষের সিদ্ধান্তটা আসলে কি আমরা দীর্ঘদিন ধরে জানি না। এদেশের মানুষের আসলে কাকে পছন্দ করছে, কাকে করছে না, কোনটা করছে না, এই সিদ্ধান্তগুলো তারা জানাক। তাদের সিদ্ধান্তের ভিত্তিতে, তাদের ইচ্ছার ভিত্তিতে পরবর্তীতে বাংলাদেশ পরিচালিত হবে, এটাই হচ্ছে আমাদের সার্বজনীন চাওয়া। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ইলিয়াস হোসেন, হেড অফ নিউজ RTV, রয়েছেন আজাদ মজুমদার, প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি। একটি বিষয় খুব আলোচিত হচ্ছে, সেটা হলো ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর। বিষয়টি নিয়ে অনেকে কথা বলছেন, বিশ্লেষণ করছেন। জাতিসংঘের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস 2025 শীর্ষক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে জনবহুল শহর এখন জাকার্তা, ইন্দোনেশিয়ার রাজধানী। এই শহরের জনসংখ্যা 4,19,00,000। এরপরই ঢাকার অবস্থান। এ শহরে এখন 3,66,00,000 মানুষ বসবাস করে। বর্তমান বৃদ্ধির প্রবণতা, এটা বলা হচ্ছে 2.9%। এটা যদি অব্যাহত থাকলে 2050 সাল নাগাদ জনসংখ্যার শীর্ষ নগরে হয়ে উঠবে ঢাকা। তখন এ শহরের জনসংখ্যা হবে প্রায় 5,21,00,000। ইলিয়াস হোসেন, এই যে ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় জনবহুল শহর, এটি কি ভালো খবর নাকি খারাপ খবর? এটা তো আসলে গায়ে গা লেগে যাওয়ার মতো অবস্থা। আমরা যারা ঢাকা শহরে থাকি দেখি, ওই অর্থে এটা মোটেও ভালো খবর না। তো আবার এই খবরটারই অন্যভাবে যদি আপনি চিন্তা করেন যে এটা তো এক জনশক্তি, তো জনশক্তিতে যদি রূপান্তরিত করা যেত এই মানুষগুলাকে, তাহলে এটা অভিশাপ না হয় আশীর্বাদ হতো। কিন্তু দুর্ভাগ্য বিষয় যে এত কম জায়গার মধ্যে এত লোকের বসবাস কখনোই ভালো কিছু হতে পারে না। আপনি স্বাস্থ্য বিষয় যদি চিন্তা করেন, শিক্ষা বিষয় চিন্তা করেন, যোগাযোগ বিষয় চিন্তা করেন, পরিবেশ, সবকিছু ক্ষেত্রেই এইটুকু জায়গার মধ্যে এত মানুষ কখনোই থাকার সুযোগ নেই। এবং যেগুলো বিশ্বের ভালো সিটি বা উন্নত শহর হিসেবে পরিচিত, স্বাস্থ্যকর শহর হিসেবে পরিচিত, সেগুলোর লোক সংখ্যা এই এত মাত্রায় থাকে না। তো সেক্ষেত্রে কিন্তু যে আপনার বিকেন্দ্রীকরণের একটা বিষয় বিভিন্ন সময় আলোচনায় এসছে। আমাদের দেশের বিভিন্ন দাতা সংস্থারা অনেক বড় বড় সেমিনার করেছে যে ঢাকা থেকে প্রশাসনিক ব্যবস্থা কিছুটা ডিসেন্ট্রালাইজেশন করা উচিত। তাহলে সবই কেন ঢাকায় আসতে হবে? একটা লেখাপড়া করার জন্য ছেলে মেয়েকে ঢাকায় পাঠাতে হয়, চাকরির সন্ধানে ঢাকায় আসতে হয়, একটা শপিং করার জন্য ঢাকায় আসতে হয়। আর আমলারা তো যারা ঢাকায় চাকরি করেন তারা যেতেই চায় না ঢাকার বাইরে। আশপাশের জেলায়ও যদি পোস্টিং হয় দেখা যায় যে ঢাকায় থেকে তারা অফিস করতে চায়। এই যে টেন্ডেন্সি, এটা তো 1-2 দিনে হয় নাই, শুরু থেকে হয়ে আসছে। তো প্রচুর সেমিনার হলেও সরকারগুলো কেন জানি এই বিষয়টায় খুব একটা মনোযোগী হয়নি। কিন্তু এখন মনে হয় যে আপনি যে আশঙ্কাটার কথা বললেন যে 3,66 লাখ এখন, এবং ওই প্রবণতা অনুযায়ী যদি বাড়তে থাকে সামনে 5 কোটি ছাড়িয়ে যাবে, এটা মোটেও সুখকর কোনো খবর না। আমাদেরকে এই খবরটাকে যদি আমরা একটু এক ধরনের বার্তা হিসেবে নিয়ে, যে সমস্ত প্রতিষ্ঠান সতর্কবার্তা হিসেবে নিয়ে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আসলে ঢাকার বাইরে রাখলে চলে, কিছু কিছু প্রতিষ্ঠান কিন্তু গিয়েও ছিল। এখনো যদি আপনি ধরেন যে বেশ কিছু মিল ফ্যাক্টরি আপনি যখন আশুলিয়ার দিকে চলে গেছে, ধামরাইয়ের দিকে চলে গেছে, সেখানে কিন্তু দিব্যি মানুষজন ব্যবসা বাণিজ্য করে খাচ্ছে, কাজের পরিবেশ তৈরি হয়েছে। তো সেরকম কিছু অফিস আদালত যেগুলো যদি ডিসেন্ট্রালাইজ করা যায়, তারপরে আপনি ধরেন এখানে বিখ্যাত কয়েকটা স্কুল কলেজের নাম আছে, সারা দেশের মানুষ টার্গেট করে এখানে ভর্তি হতে আসে। সেই স্কুল কলেজগুলোর যদি ব্রাঞ্চ খোলা যেত 8টা বিভাগীয় শহরে, তাহলে তো সেই বিভাগের ছেলেমেয়েরা সেখানেই ভর্তি হতে পারতো। তো ভবিষ্যতে আপনার একটা স্বাস্থ্যকর সিটি হিসাবে ঢাকাকে করতে চাইলে এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত, বা খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া উচিত যে লোকজন ঢাকা শহর থেকে কীভাবে কমানো যায় এবং অন্যান্য সিটিতে পাঠিয়ে ঢাকাকে কিছুটা হালকা করা যায় আর কি। সেই সিদ্ধান্ত এখনই নেওয়া উচিত।
আজাদ মজুমদার, ইলিয়াস হোসেন বলছিলেন যে আসলে সবাই মানুষ সবকিছুর ব্যাপারে ঢাকায় ভিড় করছে, এবং এটাই সত্য। প্রতিদিন হাজার হাজার মানুষ এসে ঢাকাতে তার বসত করছে, যদিও এই শহরটা আসলে অনেকে বলে বসবাস অযোগ্য হয়ে পড়ছে দিন দিন। এর মধ্যে আবার নতুন আতঙ্ক তৈরি হলো, সেটা হলো ভূমিকম্পের প্রসঙ্গটা। মানুষ এক ধরনের আতঙ্কের মধ্যে বসবাস করছে। আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি দীর্ঘদিন, এখন যে সরকারি পদে আছেন এটা আপাতত বাদ দেন, আপনি দীর্ঘদিন মাঠে ময়দানে কাজ করেছেন সাংবাদিক হিসাবে। আপনি রাজনৈতিক রিপোর্ট করেছেন, অর্থনীতি রিপোর্ট করেছেন, আপনি খেলা রিপোর্ট করেছেন, আপনি মোটামুটি এটা এই জগৎটা বাংলাদেশটা চেনেন। আপনার কাছে আমার সরাসরি যে প্রশ্নটা করবো সেটি হলো যে অন্য শহরগুলো ঢাকার বিকল্প হতে পারলো না কেন? প্রথমত নীতি নির্ধারকদের সদিচ্ছার অভাব, এবং নীতি নির্ধারকদের শাসন ব্যবস্থার ব্যর্থতার প্রতিচ্ছবি বলবেন? শাসন ব্যবস্থার ব্যর্থতা নয়, এটা শাসন ব্যবস্থার অপরাধ। যারা শাসন ব্যবস্থায় যারা ছিল তারা এক ধরনের অপরাধ করেছে। এটা আমি কিভাবে অপরাধ করেছে আমি একটা ছোট্ট উদাহরণ দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। 2 বছর আগে 2022 সম্ভবত ঢাকায় বাংলাদেশে আদমশুমারি হয়েছে। আপনি কি জানেন সেই আদমশুমারি অনুযায়ী ঢাকার জনসংখ্যা কত? একেবারেই কম দেখানো হয়েছে, 1,01,00,000। হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্য কেউ বিশ্বাস করেনি, অদ্ভুত ব্যাপার। বিশ্বাস করেনি, কিন্তু কিন্তু দেখানো হয়েছিল রাষ্ট্রীয়ভাবে। আপনি যদি আদমশুমারিটা কেন করা হয়? আদমশুমারি করা হয় যাতে এই আদমশুমারি অনুযায়ী রাষ্ট্রের নীতিগুলা ঠিক করা হয়। আদমশুমারিতে কোথায় জনসংখ্যার ডেমোগ্রাফিক সিচুয়েশনটা কি সেটা জেনে তারপর আপনি পলিসি ফ্রেম করবেন। আপনি কোস্ট গার্ডের সদর দপ্তর তখন আপনি কি ঢাকায় রাখবেন নাকি কোস্টে নিয়ে যাবেন, তখন সেটা আপনাকে ডিসাইড করতে হবে। এখন আপনি যদি আদমশুমারির সময় আপনি দেখান যে ঢাকার জনসংখ্যা হচ্ছে 1,01,00,000 সালে, 2022 সালে ঢাকায় এমন কোনো ঘটনা ঘটে নাই যে গত 2 বছরে 2.5 কোটি লোক বেড়ে গেছে। এই লোকগুলো কিন্তু সেই সময়ও ঢাকায় ছিল। জাতিসংঘ যেখানে বলছে আপনার 3,66,00,000 লোক ঢাকায় থাকে, সেখানে বাংলাদেশ সরকার বলেছে 1,01,00,000। তো এইটা তো জোচ্চুরি। আপনার এই ডাটা ম্যানিপুলেশনের যে জোচ্চুরিটা, এবং এটা শুধুমাত্র যে আপনার এই জনসংখ্যার আদমশুমারির ক্ষেত্রে তা না, এটা আমাদের পার ক্যাপিটা ইনকাম নিয়ে আমাদের এক ধরনের রাষ্ট্রের যে ডাটা আমি ডাটা ম্যানিপুলেশনের আরেকটা খারাপ দিক দেখি। আপনি আজকে খেয়াল করে দেখবেন যে দেশে কয়েকটা সংবাদপত্র দেখেছেন যে দেশে হঠাৎ করে খেলাপি ঋণের সংখ্যা এখন 5 লাখ কোটি ছাড়িয়ে গেছে। এটা কিন্তু গত 1 বছরের খেলাপি ঋণ, এমন না যে গত 1 বছরে খেলাপি ঋণটা বেড়েছে, না মনে হচ্ছে রিপোর্ট দেখে মনে হচ্ছে এই 1.5 বছরে বেড়েছে। হ্যাঁ, এইটা ডাটা কারেকশনের ফলে হয়েছে। আগে খেলাপি ঋণের প্রকৃত তথ্যটা দেওয়া হতো না, এখন দেওয়া হচ্ছে। এই ডাটা কারেকশনের ফলে আপনি প্রকৃত চিত্রটা জানতে পারছেন। সরকারের মধ্যে যখন স্বচ্ছতার ঘাটতি থাকে, নীতি নির্ধারকরা যখন আপনার জনগণকে সার্ভিস দেওয়ার বদলে লুটপাটকে প্রাধান্য দেয়, তখন এই ধরনের সমস্যাগুলো হয়। আমাদের যদি বিগত সরকার আমাদের ডাটাগুলো অন্তত এই ডাটাগুলো, জনসংখ্যার ডাটাগুলো ঠিকঠাক মতো আপনার করতো, বা আদমশুমারিটা যদি করতো, আপনি খালি বাংলাদেশের জনসংখ্যা নিয়ে আপনি এখন তো বাংলাদেশের জনসংখ্যা বলছেন 18 কোটি, কিসের ভিত্তিতে বলছেন? ওই আদমশুমারির ভিত্তিতেই তো বলছেন। ওই আদমশুমারির ভিত্তিতে যদি বাংলাদেশের জনসংখ্যা 18 কোটি হয়, তাহলে ঢাকার জনসংখ্যা আপনার 1 কোটি। তাহলে এখন যদি আপনি বলেন ঢাকার জনসংখ্যা 3.5 কোটি, তাহলে বাংলাদেশের জনসংখ্যা কত? তাহলে বাংলাদেশের জনসংখ্যা আরো বেশি। এখন আপনি যদি এই চিত্রটা না পান, তাহলে আপনি কিভাবে আপনি পলিসি ঠিক করবেন? কোথায় আপনার স্কুল স্থানান্তর করবেন, কোথায় হাসপাতাল স্থানান্তর করবেন? আজকে যে ধরেন আপনার বাংলাদেশে 100টার মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আপনি কি ঢাকায় রাখবেন, নাকি তাদেরকে বলবেন যে ঢাকার বাইরে তাদের ক্যাম্পাস স্থাপন করতে হবে? তারপরে আপনার যে শিল্প এলাকা, ঢাকার ভিতরে আপনি নতুন কোনো শিল্প কারখানার অনুমোদন দেবেন কিনা, না দিয়ে সেই শিল্প কারখানাকে ঢাকার বাইরে নিয়ে যাবেন কিনা, এগুলো কিন্তু নীতি নির্ধারকদের অনেক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন আছে। যে কেবল যে সরকারি কিছু অফিস সরিয়ে নিলেই যে আপনার জনসংখ্যা কমে যাবে তা না। ঢাকায় কেন মানুষ আসে? আপনার ইলিয়াস ভাই তো একটা কথা বলেছেন যে চিকিৎসার জন্য আসে, শিক্ষার জন্য আসে, এগুলোর জন্য সবচেয়ে বেশি ঢাকায় মানুষ আসে কারণ আয় করার জন্য। বাংলাদেশে ঢাকার বাইরে আয়ের কোনো ব্যবস্থা নাই মানুষের। মানুষের জীবিকা ঢাকায় এসে যদি কেউ রিক্সাও চালায়, তাহলে আপনার সে যে আয়টা করে, সে গ্রামে বসে কৃষি শ্রমিক, সে আয়টা করতে পারে না। এই জন্য আপনার মানুষের আয়ের যে উৎসগুলো, সেই উৎসগুলো ঢাকার বাইরে আপনার তৈরি করতে হবে, যাতে মানুষ সেখানে বসে সে তার জীবন জীবিকা নিশ্চিত করতে পারে। কারণ ঢাকায় যে খুব আনন্দের লাইফ তা না। ঢাকা একসময় আপনি দেখেছেন যে ঢাকায় লিভিং কস্ট একসময় মন্ট্রিলের সমান ছিল। আপনার ঢাকার বাসা ভাড়া বিশ্বের অনেক বড় বড় শহরের বাসা ভাড়ার সমান। আপনার
ঢাকার জীবন খুব সহজ জীবন না, মোটেই না। তারপরেও মানুষ এখানে বাধ্য হচ্ছে থাকতে, এই কারণ এখানে সব ফ্যাসিলিটিসকে আপনি এখানে কনসেন্ট্রেট করে ফেলেছেন, এবং এখানে না থাকলে মানুষের আয়েরও কোনো রাস্তা থাকছে না। আপনার যদি আয় করতে না পারে তাহলে সে যাবে কোথায়? এর মানে হলো কর্মসংস্থানের যে কেন্দ্রীয়করণ, জি, এটা সবচেয়ে একটা বড় সংকট, এই তো। এটা কর্মসংস্থানের উপায়গুলো, কর্মসংস্থানের যে রাস্তাগুলো আছে সেগুলোকে বিকেন্দ্রীকরণ করতে হবে। আপনি দেখেন যে মানে মানুষ নিজের স্বার্থে কিভাবে এই জিনিসগুলোকে ব্যবহার করে। হাইকোর্টকে ঢাকার বাইরে নেওয়ার একটা বিষয় একসময় আলোচনা হয়েছিল। এটা এই আলোচনাগুলো মানে বিভাগীয় শহরে হাইকোর্ট কেন আপনার স্থাপিত হয়নি? বিভাগীয় শহরে হাইকোর্ট স্থাপিত না হওয়ার পিছনে একটা বড় কারণ মনে করা হয় দেশের আইনজীবীরা বিভাগীয় শহরে যেতে চান না। বড় বড় আইনজীবীরা আছেন, তারা মনে করেন যে বিভাগীয় শহরে যদি হাইকোর্ট স্থাপিত হয় তাহলে সেখানে গেলে একটা কেসেই তার 3 দিন চলে যাবে। তাদের একটা বড় অংশের বিরোধিতার কারণে হাইকোর্টের মতো একটা বড় বিষয় যেগুলো বিভাগীয় শহরে বাংলাদেশের হাইকোর্ট যেতে পারেনি। এরকম আরও অনেক অফিস আদালত আছে, সেগুলো আপনার ঢাকার বাইরে যেতে পারেনি। তাদের যারা সেই অফিস আদালতগুলোতে যারা কাজ করেন তাদের তীব্র বিরোধিতার মুখে। তো এইরকম নানা পক্ষ থেকে নানা ধরনের ভেস্টেড গ্রুপ নানাভাবে বিরোধিতা করে ঢাকা ডিসেন্ট্রালাইজেশন বন্ধ করে দিয়েছে, এবং সেটাকে আপনার কি বলবো ওই পানি দিয়ে ফুয়েল দিয়ে গেছে হচ্ছে সরকার ডাটা ম্যানিপুলেশনের মাধ্যমে, এবং মানুষের ইচ্ছাকৃতভাবে জনসংখ্যা কম দেখিয়েছে যাতে তাকে সার্ভিসটা কম দিতে হয়। কারণ আপনি যদি 1 কোটি লোক ঢাকার জনসংখ্যা দেখেন তাহলে আপনি মশা মারার জন্য 1 কোটি লোকের বাজেট করবেন, কিন্তু আপনি যদি দেখান যে ঢাকার জনসংখ্যা 3.5 কোটি, তখন তো আপনাকে 3.5 কোটি লোকের জন্য মশা কিভাবে মারবেন সেটার জন্য আপনাকে ফান্ডিং অ্যালোকেট করতে হবে। সেটা যাতে ব্যাপার আসে, শিক্ষার ব্যাপার আসে, রাইট, সেটা যাতে করতে না হয়, সেই কারণে ডাটাগুলো ম্যানিপুলেট করে ইচ্ছাকৃতভাবে আমাদের আগের সরকারগুলো আপনার ঢাকার জনসংখ্যা কম দেখিয়েছে। এখন এসে আমরা জাতিসংঘের কাছে প্রকৃত চিত্র পাচ্ছি এবং আমরা শঙ্কিত হচ্ছি যে এই ধারা অব্যাহত থাকলে আপনার 5 কোটি জনসংখ্যা ছাড়িয়ে যাবে, যেটা অনেক দেশের মোট জনসংখ্যার চেয়ে অনেক বেশি। আমার তো মনে হয় পৃথিবীর অর্ধেক দেশের এত জনসংখ্যা নাই, কম আছে অনেকের আপনি হিসাব করে দেখেন, অনেক দেশ। আমরা আশা করব যে আমাদের যারা পরবর্তী নির্বাচিত সরকার আসবে তারা আপনার প্রকৃত তথ্যটা সংগ্রহ করবেন, ঢাকার জনসংখ্যা আসলেই কত, এবং সেই অনুযায়ী নীতি ঠিক করবেন, রাষ্ট্রের নীতি ঠিক করবেন, এবং জনগণকে সেভাবে সেবা দেওয়ার চেষ্টা করবেন। আজাদ মজুমদার এবং ইলিয়াস হোসেন, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।